বিসমিল্লাহির রহমানির রহিম। রসায়নের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। এখান থেকে আমাদের পরীক্ষায় যেই কোশ্চেনগুলো আছে সেগুলা খুব কমই কোশ্চেন এখান থেকে পরীক্ষায় আসে। কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, সব পড়তে হয় না এখান থেকে। মূলত এখান থেকে আসে কিছু ছোট ছোট ম্যাথ আছে, সেগুলো পিএইচডি কিছু ম্যাথ আছে সেগুলো আসে, এবং প্রভাবক, বিভিন্ন প্রভাবক, কোন প্রভাবক কী ধরনের, কি ব্যবহার করা হয় প্রভাবক সেইটা, এবং আসে আর কিছু বিক্রিয়ার কিছু প্রভাবক আছে, বিক্রিয়ার তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ওই প্রভাবকগুলোর কি পরিমাণ ব্যবহার করলে কি ঘটে বিক্রিয়াতে। এক কথায় বলতে গেলে বিক্রিয়ার রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, আমি তাহলে শুরু করে দেই। দাগানো অংশ থেকে আমরা যেটা যেভাবে আছে সেটা সেভাবে পড়ে ফেলবো। ঠিক আছে, এখানে প্রথমে আছে গ্রিন কেমিস্ট্রি, সবুজ রাসায়নিক কী কী আছে আমরা ছন্দ দিয়ে নামগুলো জাস্ট মনে রাখবো। ঠিক আছে, যেটা যেটা দাগানো আছে সেগুলো পড়তে হবে কিন্তু। এবার আমাদের এখানে কিছু কিছু পয়েন্ট আছে যেটা আমি দাগে গিয়ে যে গ্রিনারে ভালো। ঠিক আছে, মানে কোন পদ্ধতি গ্রিন কেমিস্ট্রি জন্য ভালো সেটা দাগানো দেওয়া আছে, আমি বলে দিছি। যেটা যেটা লাগবে সেটা দাগাই দেওয়া আছে। এবং এইখানে আজ কিছু একটা আছে, সেটা হলো স্মোক, ধোঁয়া, বিভিন্ন ধোঁয়া মিলে বায়ুতে স্মোক তৈরি করে। স্মোকের পিএইচ 2 এবং এতে সালফার ডাইঅক্সাইড থাকে। ঠিক আছে, কী কী সমস্যা হয়, ঠিক আছে, এই বিষয়গুলো পড়তে হবে এখান থেকে। এগুলা এই যে অ্যান্টিফ্রিজ রূপে কী ব্যবহার করে, খুব ইম্পর্টেন্ট কথাটা। প্রোপালিন গ্লাইকল অ্যান্টিফ্রিজ রূপে অটোমোবাইলে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ধূম্রজাল সৃষ্টিকারক হিসেবে কী ব্যবহার করা হয়, এই কথাগুলো আমি দাগিয়ে দিয়েছি, এগুলো পড়তে হবে। একমুখী বিক্রিয়া, একমুখী মানে যে বিক্রিয়া একদিকে যায়। তো একমুখী বিক্রিয়া মনে রাখবে, একমুখী বিক্রিয়াকে এইভাবে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো একমুখী বিক্রিয়া কীভাবে একমুখী বিক্রিয়া করা যায়, এরকম একটা কোশ্চেন আছে, প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে। এখান থেকে প্রিভিয়াস কোশ্চেন বেশ অনেকগুলো আসছে, ওইগুলো সলভ করলে হয়, এক্সট্রার দরকার নেই। তা আমি আর একটু সহজ করে বলি, একমুখী বিক্রিয়া করা যায় যদি কোনো বিক্রিয়া গ্যাস উৎপন্ন হয়, গ্যাসটা যদি আমরা বের করে দিই সেখান থেকে, তাহলে তো ওই বিক্রিয়া থেকে একটা উপাদান কমে গেল, সুতরাং সেই বিক্রিয়াটা আর উভমুখী হবে না। বিক্রিয়া থেকে আমরা কোনো কিছু বের করে নিলে সেটার বিক্রিয়া ওই জায়গায় স্টপ হয়ে যাবে। ঠিক আছে, সেই বিক্রিয়ার উভমুখী হবে না। এই যে উভমুখী বিক্রিয়াতে এগুলাই তাপমাত্রা দেখানো আছে, এগুলো পড়তে হবে। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য পড়তে হবে। এরপরে বিক্রিয়ার হার কাকে বলে, এরপরে বিক্রিয়া হারের একক, পার্থক্য, দাগানো অংশগুলো পড়ব। ঠিক আছে, এরপর হলো একটা ইম্পর্টেন্ট টপিক চলে আসে, সেটা হলো বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, কী কী বিক্রিয়ার ক্রম আছে, শূন্য ক্রম আছে, প্রথম ক্রম আছে, এরপরে দ্বিতীয় ক্রম আছে, আর তৃতীয় ক্রম আছে। এই 4 ধরনের বিক্রিয়া আছে। ঠিক আছে, আমরা বের করব শূন্য ক্রম বিক্রিয়া কি। এর বের করার একটা আছে, সেটা হলো বিক্রিয়ার হার কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, তা বিক্রিয়া হার হলো এই যে এরকম যদি একটা বিক্রিয়া হয়, যেমন এইটা আমরা চিন্তা করি, হাইড্রোজেন মানে এটা হলো বিক্রিয়ক। ঠিক আছে, তাহলে বিক্রিয়কের এখানে H2Cl2, আমাদের সাথে কোনো সহগ নাই। ঠিক আছে, তো এই সহগের যোগফল হলো বিক্রিয়া ক্রম। ঠিক আছে, তো শূন্যক্রম পরীক্ষা আসবে, শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ কোনটি, বা এই বিক্রিয়াটা কোন ক্রমের বিক্রিয়া এভাবে দিবে। এরপরে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক। ঠিক আছে, কে এর একক হবে ওই ইসের মানটা।
হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আমরা ওই যে এককটা কে, যেমন প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে একক পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা বিক্রিয়ার হারের একক আমরা পড়বো, সেটা হলো আগে আমরা এই আগের পেজে আমরা পেয়েছিলাম এই যে বিক্রিয়ার হারের একক। বিক্রিয়ার হারের একক কি? বিক্রিয়ার হারের একক হলো মোল পার সেকেন্ড বা মোল পার লিটার পার সেকেন্ড। এই যে 1 মোল সমান সমান এক মোল, এটা হলো মোলারিটি সমান সমান 1 মোল পার লিটার। সেটাকে আমরা লিখতে পারি এভাবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় বাদ পড়ছে, সেটা হলো বিক্রিয়ার হার ধ্রুবক। দুইটা কিন্তু ভিন্ন জিনিস, একটা হলো বিক্রিয়ার হার আর একটা হলো বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে। এই বিষয়টা মনে রাখতে হবে, বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এখান থেকে আমাদের এককটা কি হলো? পার মোল, মোল পার সেকেন্ড। এটা আমরা শর্ট করে লিখবো শূন্যক্রমের জন্য একটা ছোটো কাগজে বা বইয়ের এই সাইডে লিখে রাখবো যে n সমান সমান 0, মানে ক্রম 0 হলে কে এর একক কী হবে, ক্রম 1 হলে কে এর মান কী হবে, ক্রম 2 হলে কী হবে, ক্রম 3 হলে কী হবে, ঠিক আছে। আমি আবার একটু বলে নিই যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ঘনমাত্রা উপর নির্ভর করে না, এই জন্য এখানে আমরা 0 0 লিখছি। আমাদের কিন্তু মনে মনে অন আছে, কিন্তু আমরা তারপর এখানে 0 0 লিখছি। এরপর হলো প্রথম ক্রম বিক্রিয়া কি? বিক্রিয়ার প্রথম ঘাতের উপর নির্ভরশীল, ঠিক আছে। তা বিক্রিয়ার প্রথম ঘাত, এখানে যদিও 2 আছে কিন্তু হবে বিক্রিয়ার প্রথম ঘাত অন, এই যে নন হয়েছে এটা, ঠিক আছে। এরপরে 2 বিক্রিয়ার দ্বিতীয় ঘাতের উপর নির্ভরশীল, আর 3 মানে তৃতীয় ঘাতের উপর নির্ভরশীল, ঠিক আছে। মানে উপরে হবে মূলত কে এর এককটা কী? তাহলে কে এর এককটা হলো বিক্রিয়ার হার বাই ওই ক্রম। তাহলে কে সমান সমান মূলত কি, আমরা যদি একত্রে লিখতে চাই হার বাই ক্রম। ক্রম যেটা, ক্রম যদি শূন্য ক্রম হয় তাহলে তো ওই বাদ, সব কিছু বাদ, শুধু হারের একক, ঠিক আছে। ক্রম যদি অন হয়, ঠিক আছে, তখন কি হবে, শুধু এর নিচে হবে এম। ঠিক আছে, ক্রম যদি শুধু এম হয় মানে মোলারিটি, তা উপরে হারে কি আছে, মোলারিটি আছে, নিচে হারে কাটাকাটি যাবে, আমরা তো এইভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। এই যে হারের একক আর এর একক, এম মানে মোলারিটি, এই এম হইলো মোলারিটি একক। 1 মোলারিটি আমি লিখে দেখি না, 1 মোলারিটি সমান সমান 1 মোল পার লিটার, ঠিক আছে। আমরা মোলারিটির কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে পড়েছিলাম, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আর লাগবে উদাহরণ, ঠিক আছে। এই সমীকরণটা আমরা দেখব, ঠিক আছে, এই সমীকরণটা আমরা দেখব। এরপরে আমরা আরও কিছু পড়ব, হলো প্রথম ক্রম বিক্রিয়ার 3টি বৈশিষ্ট্য, এগুলো পড়বো আমরা, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এই কথাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, এই অর্ধায়ুর সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণটা মনে রাখতে হবে। এরপর হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য, ঠিক আছে। এখান থেকে আর আমি বাড়াচ্ছি না। এবার আমাদের বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব, 10 ডিগ্রি খেতে 2 থেকে 3 গুণ বাড়ে বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব আমরা পড়ে নিব। এইখান থেকে সক্রিয়ণ শক্তি কি, ঠিক আছে, সক্রিয়ণ শক্তি কেন দরকার, এই লাইনটা পড়ব। এবার আর্হেনিয়াস সমীকরণের কোনটা কি সেটা জানবো আমরা, ঠিক আছে। এরপরে আমরা এখানে একই জিনিস, বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব, ঠিক আছে। বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব সবসময় হবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, কঠিন না তরল পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব হবে না। বিক্রিয়ার উপর ঘনমাত্রার প্রভাব জাস্ট কি বিক্রিয়ার, এটা পড়বো মূলত আমরা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া, এই দুইটার ক্ষেত্রে
যে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা এই তিনটা পরিবর্তনকালে কি পরিবর্তন হয়, বিক্রিয়া কি ডান দিকে যায় মানে উৎপাদ বাড়ে, ডান দিকে যাওয়া মানে উৎপাদ বাড়ে। ঠিক আছে, তাহলে আমরা একটা মনে রাখবো, সেটা হলো তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপত্তি বিক্রিয়া মানে কি, যে তাপ তৈরি হচ্ছে তাহলে সেখানে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতিবেগ কমবে, মানে উৎপাদের পরিমাণ কম হবে, কারণ তার তো তাপ দরকার নাই, তাপ অলরেডি তৈরি আছে। তাপ হারিয়ে বিক্রিয়াতে কি তাপ কমে যাচ্ছে, তার মানে কি আমি যদি তাপ আরও দিই তাহলে বিক্রিয়ার গতিবেগ বাড়বে। ঠিক আছে, আর চাপের প্রভাবের ক্ষেত্রে কি হবে, যদি বিক্রিয়কের ঘনমাত্রা মোল বেশি থাকে, মোল। ঠিক আছে, যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে বিক্রিয়কের মোল আছে কয়টা, 3, এখানে আছে 1টা, এখানে আছে 3 মোল, মানে 4 মোল। উৎপাদের চেয়ে বিক্রিয়কের মোল বেশি, তা মোল বেশি থাকলে একটা জিনিস কি থাকে, বিক্রিয়কের পরিমাণ যদি বেশি থাকে মোল, তাহলে সেটা চাপ দিলে উৎপাদ বাড়বে, তাহলে এইখানে চাপ দিলে উৎপাদ বাড়বে, কিন্তু চাপ কমালে উৎপাদ কমবে। আবার উল্টা হলে উল্টা, এটা যদি মোল কম থাকে চাপ বাড়লে তখন কিন্তু উৎপাদ কমবে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু সুন্দর করে নোট করে একটা জায়গায় পড়লেই পারা যাবে, আর এইগুলো একটু দেখবো কী বলা আছে, তাহলে বোঝা যাবে, এখানে খুব বেশি নেই। ঠিক আছে, এই যে প্রভাবকগুলো খুব ইম্পর্টেন্ট, প্রভাবক কাকে বলে এবং কোন প্রভাবক কোথায় ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এগুলো দাগায় দেওয়া খুব ইম্পর্টেন্ট, আমি এগুলোর বললাম না ডিটেলস। ঠিক আছে, আসবে কোনটা, যেমন অটো, এটা দিয়ে দিবে নিচে কোনটি অটো প্রভাবক, নিচে কোনটি স্বপ্রভাবক, নিচে কোনটি ঋণাত্মক প্রভাবক, নিচে কোনটি ধনাত্মক প্রভাবক, নিচের কোনটি আবিষ্টের প্রভাবক। ঠিক আছে, যে কোনটি প্রভাবক সহায়ক হিসাবে কী ব্যবহার করা হয়, প্রভাবক বিষ হিসাবে কী ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা এগুলো পড়ে ফেলবো। আমি এইখানে একটা শখ দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু বিক্রিয়া আছে এখানে আছে কিছু, আমরা এগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, এগুলো কিন্তু আমি আর বললাম না। অটোমোবাইলের ক্যাটালাইটিক হিসাবে প্লাটিনাম ব্যবহার করা হয়, আমি কিন্তু ক্যাটালাইটিক শব্দ তো দাগ দিচ্ছি, প্লাটিনামও দাগ দিচ্ছি, সুতরাং আমি যেখানে যেখানে গোলা দাগ দিচ্ছি হয় সেইটা কোশ্চেন বা অ্যান্সার। ঠিক আছে, যেমন এখানে আমি কী কথা লাগছে এগুলা, তার মানে কি এগুলো অ্যান্সার। ঠিক আছে, এই যে গোলাগুলো দাগ দেওয়া আছে অনেক জায়গায়, এগুলো অ্যান্সার। ঠিক আছে, সবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা মূলত পড়বো কি, এই 4টা ইম্পর্টেন্ট, এই 4টা বিস্তারিত পরবর্তী কয়েকটা পেজে আছে। তো ওই পরবর্তী কয়েকটা পেজ থেকে কিছু কিছু কথা আমরা এইখানে লিখে রাখবো, তাহলে আমরা একসাথে সব পড়তে পারবো। ঠিক আছে, পরীক্ষায় আসবে যেমন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে কী প্রভাবক ব্যবহার করা হয়, এখানে অনেকগুলো দেওয়া আছে, কিন্তু এখানে আছে, এখানে হলো সবগুলো দেওয়া আছে, কিন্তু আমরা পরবর্তীতে যে বিস্তারিত করবো এখানে মূল প্রভাবক কোনটা এবং প্রভাবক সহায়ক হিসাবে কোনটা ব্যবহার করা সেটা লেখা আছে সুন্দর করে। ঠিক আছে, আমরা সেগুলো পড়ে নেব। এখানে এগুলো আমরা পড়বো। ট্রিসার আয়োডিন 128, 127 কিন্তু নর্মাল হয়, 128 আয়োডিনের আইসোটোপ। ঠিক আছে, এই যে না সাম্যাবস্থার শর্ত, সাম্যাবস্থা মানে এমন একটা অবস্থা যে অবস্থায় বিক্রিয়া সামনের দিকেও যাচ্ছে আবার পিছনের দিকেও যাচ্ছে আসতেছে, মানে বিক্রিয়া বোঝা যাইতেছে না কোন দিকে, কিন্তু বিক্রিয়া দুই দিকেই হইতেছে সমান হারে, সেটাকে বলে সাম্যাবস্থা। মানে শুধু উৎপাদই বাড়তেছে না, উৎপাদ থেকে আবার বিক্রিয়াও হচ্ছে, মানে বিক্রিয়াটা দুই দিকে সমান। আমরা দুই দিকের বল যদি চিন্তা করি, যে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা ওরকম। ঠিক আছে, আমরা এখানে পড়ে ফেলবো এগুলা কি, ওই যে বিক্রিয়ার অসম্পূর্ণতার কথাটা ইম্পর্টেন্ট, ঢাকা দেওয়া আছে, লাসাতের নীতি কি, ওই একই জিনিস, যে ডেল এইচ পজিটিভ নেগেটিভ এগুলো তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কী চেঞ্জ হয় সেগুলো আমরা বলে ফেলছি অলরেডি আগে। কেপিকেসি কেটে আমরা একটা জিনিস মনে রাখবো, যে এর কোনো একক নাই, এই কথাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেপিকেসির কোনো একক নাই, যদিও অনেক আগের বইতে একক ছিল, তবে মূলত একক নাই। যে এখানে আমাদের ওই লাসাতের নীতি অনুসারে যে অ্যামোনিয়া তৈরি, সালফারিক অ্যাসিড তৈরি, এগুলো দেওয়া আছে। ঠিক আছে, এগুলো দাগায় দেওয়া আছে, এগুলো পড়ে ফেলবো, এগুলো শক করে ওই যে আগে খুলে লাগাই রাখবো। ঠিক আছে, অত্যানুকূল তাপমাত্রা কত, অপটিমাল তাপমাত্রা, এই যে দেওয়া আছে, যে প্রভাবক সহায়ক, আমি যে কথাটা বললাম প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করছে। এই যে এখানে মূল প্রভাবক হলো আয়রন গুঁড়া, প্রভাবকের সাথে এত মিশ্রণকে প্রভাবক সহায়ক বা প্রমোটার হিসেবে ব্যবহার করা হয়েছে।
তাহলে বিষয়গুলো বুঝে বুঝে পড়তে হবে। প্রভাবক সহায়ককে, মূল প্রভাবককে, এবং তাপমাত্রা কত ব্যবহার করছে। এই যে এখানে লেখা আছে আয়রন গুঁড়া এবং প্রোমোটার রূপে। প্রোমোটার মানে কি? প্রভাবক সহায়ক। গলিত ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম, সিলিকা। তো ওই কথাগুলো আবার নিচে লেখা আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তারপরেও পড়তে হবে, আসলে না পড়লে পারা যাবে না। আমি এগুলো বলতেছি না। এখান থেকে কেপি সি ইম্পর্টেন্ট হলো, সি হলো ঘনমাত্রা, পি হলো চাপের ক্ষেত্রে। ঠিক আছে, সাম্যদের উপর, এটা হলো সাম্যদ। এরকম মূলত মনে রাখতে হবে, এর কোনো একক নাই। ঠিক আছে, আর এগুলো পড়ে ফেলবো কি আছে আমরা। কেপি কেসি দিয়ে কিছু এই ছোটো ছোটো এইগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ ছোটো ছোটো অঙ্ক আসতে পারে, খুবই সহজ অঙ্ক আসবে আসলে। কেপি কেসি তাৎপর্যগুলো আমরা পড়ে ফেলবো। এগুলো আমি ভিডিও আকারে দিব। আমি যেগুলো বোঝা দরকার আমি সেগুলো জাস্ট বলতেছি। এখান থেকে আমাদের দরকার নেই। আমরা এখন মনে করবো পানির আয়নিক গুণাঙ্ক। ঠিক আছে, পানিতে এই যে হাইড্রোক্সিল আয়ন এবং থাকে হলো হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, তাই এই হাইড্রোজেন আয়নটা মূলত এইভাবে থাকে পানিতে। মানে পানি ভাঙলে কি হয় অ্যাকচুয়ালি? ওএইচ আর হলো হাইড্রোজেন আয়ন হয়, ওএইচ মাইনাস আর হাইড্রোজেন আয়ন হয়। ঠিক আছে, তাই এই হাইড্রোজেন আয়নটা মূলত থাকে H3O+, এইভাবে থাকে। ঠিক আছে, তা এই দুইটার গুণফলকে, এই দুইটার ঘনমাত্রা গুণফলকে বলে পানির আয়নিক গুণাঙ্ক। ঠিক আছে, তা পানির আয়নিক গুণাঙ্কের এই দাগান দেওয়া আছে কোনটা, এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণাঙ্ক এত একক নেই, এর কোনো একক নেই। যদিও দুইটা ঘনমাত্রা, কিন্তু এর কোনো একক নাই। এটাই মনে রাখতে হবে, এই মোলার ঘনমাত্রা এত। ঠিক আছে, এটা হলো আয়নিক গুণফল, আর এটা হলো মোলার ঘনমাত্রা, দুইটা আলাদা বিষয়। এই যে আয়নিক গুণফল হলো KW দ্বারা প্রকাশ করছে। ঠিক আছে, এগুলো আমরা পড়বো। তো তাপমাত্রা বাড়লে KW মান বাড়ে, আমি সেটা লিখে দিচ্ছি। সুতরাং এটা একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া কী হয়? তাপমাত্রা বাড়লে এটার মান, তাপমাত্রা কমালে ঠিক আছে। এরপরে আমরা এখন অম্লীয় মাধ্যম, এখন জলীয় মাধ্যম, আর হলো নিরপেক্ষ মাধ্যম, আর হলো ক্ষারীয় মাধ্যম। আমরা এই জিনিসটা একটু পরবর্তীতে বলি, এখানে দাগানো আছে, এগুলো আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, এই যে কে এ হলো বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এ মানে অ্যাসিড, আর এখানে যদি বি থাকতো তা বি হলে তো বেজ মানে ক্ষারের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, যে অ্যাসিড যত শক্তিশালী তার বিয়োজন ধ্রুবক তত বড়, বেশি থাকবে, মানে সেটা তো বেশি বিয়োজিত হবে। ক্ষারের ক্ষেত্রে ঠিক একই কথা। তার মানে আমি এখানে একটা কথা লিখছি, অম্লত্ব বা অ্যাসিড বেশি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তার বেশি, ঘনমাত্রা বেশি, এবং পিকে। ঠিক আছে, সরি আমি এখানে একটু ভুল লিখছি, এটা হবে শুধু কে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আয়ন, H+ আর কে, এই দুইটা যত বেশি থাকবে অম্লত্ব তত বেশি হবে। আর পিএইচ আর পিকে, এই দুইটা যত কম থাকবে সেটা তত অ্যাসিডিক হবে। ঠিক আছে, মানে পিএইচের মান যত কম হয় সেটা তত অ্যাসিডিক। তেমন পিএইচের মান যদি 7 হয় তাহলে সেটা করে নিরপেক্ষ, 7-এর চাইতে বেশি হলে সেটা ক্ষারীয়, 7-এর চাইতে কম হলে সেটা অ্যাসিডিক। তার মানে কি, পিএইচের ক্ষেত্রে 7-এর থেকে যত কম হবে সেটা হলো অ্যাসিডিক, পিকে এর ক্ষেত্রেও মানটা যত কম হবে তত অ্যাসিডিক। যখন পি থাকবে তখন, এটা হলো মূলত ওটা লগ দিয়ে বের করতে হয়, লগের মাইনাস দিয়ে বের করতে হয়। তো লগের মাইনাস দিয়ে বের করলে যত ছোটো হবে তত ওটা অ্যাসিডিক তত বেশি হবে। কিন্তু শুধু ঘনমাত্রা, শুধু কে, শুধু হাইড্রোজেন আয়ন বললে ওইটার সাথে সমানুপাতিক। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 1/P ব্যস্তানুপাতিক সম্পর্কটা লিখে দিচ্ছি জাস্ট মনে রাখার জন্য। পরীক্ষায় এরকম খুবই সিম্পল কোশ্চেন আসবে, আর এগুলোর সাথে সমানুপাতিক। ওর হাইড্রোজেন আয়নের ক্ষেত্রেও ক্ষার, এখানে হাইড্রোক্সিল আয়ন, এখানে হাইড্রোক্সিল আয়ন, এখানে হবে কে বি মানে বেস,
এখানে হবে POH, এখানে হবে PKB, একই জিনিস। ঠিক আছে, তাহলে আমি এটা ডিটেলস বলতেছি না, আমরা বলে ফেলছি অলরেডি। এখন আমি এখানে দাগাই দিচ্ছি শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার। ঠিক আছে, কী কী বিষয়ের উপর নির্ভর করে, ওই যে না, অ্যাসিডের বীজন দ্রব্য Ka, হাইড্রোক্সিল ঋণাত্মক আয়নের ঘনমাত্রা, কেন্দ্রীয় উপমার জানামাত্রা, কেন্দ্রীয় উপমার আকার, দ্রাবকের প্রকৃতি। অক্সিজেন অক্সো অ্যাসিড যেগুলো আছে সেগুলার যার মান যত বেশি সেটা তত শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে, আমরা এইসব বিষয়গুলো যে ঘনমাত্রা, শক্তিমাত্রা, খাত কোন খাত কত শক্তিশালী, কোন অ্যাসিড কত শক্তিশালী, সেগুলো আমরা এক জায়গায় লিখবো। ক্ষারের ক্ষেত্রে এক জায়গায় লিখবো, অ্যাসিডের ক্ষেত্রে এক জায়গায় লিখবো। ঠিক আছে, আবার পিএইচ লিখবো এক জায়গা, POH লিখবো এক জায়গা, একটা পেজে লিখে, তাহলে আমাদের মনে থাকবে। ঠিক আছে, এইগুলো আমরা মনে রাখবো, অল্প কয়েকটা মনে রাখবো, বেশি না। এখান থেকে ওই একই জিনিস, এখন আমরা এখান থেকে এই যে সালফুরিক অ্যাসিডের ক্ষারকত্ব, অ্যাসিডের হবে ক্ষারকত্ব, মানে সে কয়টা ক্ষারের সাথে বিক্রিয়া করে, সে 2টা ক্ষারের সাথে বিক্রিয়া করে। H3PA4 সে কয়টা ক্ষারের সাথে বিক্রিয়া করে, 3টা ক্ষারের সাথে বিক্রিয়া করে। আবার কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, আবার যে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, সেই 6টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তার মানে অম্লত্ব 6। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসতে পারে, কখনো আসে না, বাট আসলে এরকম সিম্পল আসবে, মনে রাখতে হবে, দাগাই দিয়েছি। এখন হলে আমরা পড়বো পিএইচ স্কেল। ঠিক আছে, আমরা জাস্ট পিএইচ স্কেল মনে রাখি, জাস্ট কি 0 থেকে 14 পর্যন্ত। পিএইচ স্কেল কি, পিএইচ স্কেল কাকে বলে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এখন আমি এই বিষয়গুলাই জাস্ট একসাথে দেখাচ্ছি, একটা সূত্র আকারে, পরীক্ষা কীভাবে অঙ্ক আসবে আমি সেটা দেখাচ্ছি। ঠিক আছে, এই ঘনমাত্রা নির্ণয় করে আমরা পারি, এই যে এখান থেকে, এটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে এইটার ঘনমাত্রা বের করতে হবে, তারপরে ওইখানে সূত্র বসাইতে হবে। ঠিক আছে, ঘনমাত্রা বের হলো 10x/m, m হলো আণবিক ভর, আর x হলো এই পার্সেন্টেজটা, আর 10 তো 10ই, আর m হলো এটা আণবিক ভর, এটা হলো ঘনমাত্রা। তাহলে OH এর মানে আমরা বের করতে পারি, POH সমান কত, মাইনাস লগ এই মানটা, ঘনমাত্রার মানটা। তা POH এর মান বের করলে আমরা PH এর মান বের করব, PH মানে কি 14 মাইনাস POH। আমি সেই জিনিসটা একটু দেখাচ্ছি, আমাদের মূল পরীক্ষায় যে অঙ্ক আসবে সেটা হলো PH এর মান আসে, তা PH প্লাস POH সমান সমান হলো 14, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে PH সমান সমান কত, তাহলে PH সমান সমান হলো P মাইনাস 14 মাইনাস POH, বা এই আর কি হতে পারে, POH সমান কি হবে 14 মাইনাস PH। তার মানে কি আমরা যে কোনো একটা মান যদি জানি তাহলে আমরা PH মান বের করতে পারি, বা POH এর মান যদি আমরা জানি তাহলে PH এর মান বের করতে পারি, আবার PH এর মান জানলে আমরা OH এর মান বের করতে পারি। আবার আরেকটা সূত্র দেওয়া আছে, PH সমান সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হলো মূল সূত্র আমাদের। ঠিক আছে, আর এখান থেকে লগে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস PH। তাহলে এটা হলো আমাদের মূল সূত্র, OH ক্ষেত্রে একই জিনিস। ঠিক আছে, এখন এই হাইড্রোজেন আয়নের জায়গায় আমরা কী লিখবো, এই হাইড্রোজেন আয়নের জায়গায় লিখবো আমরা টোটাল H, কটা হাইড্রোজেন আছে। যেমন সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকবে। ঠিক আছে, তো সেখানে আমাদের টোটাল H 2H লিখতে হবে। ঠিক আছে, আবার ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে লিখতে হবে 3H। একটা আমি একটা অঙ্ক দিয়ে দেখাচ্ছি, সেটা হলো যেমন এইটা, এখানে এত ঘনমাত্রার পিএইচ বের করো। ঠিক আছে, তা আমরা সূত্রে H প্লাস আয়নের ঘনমাত্রা এইটা, কিন্তু আমাদের সূত্র কী ছিল, আমাদের H প্লাসটা হবে টোটাল H, তাই এখানে টোটাল H আছে কত, 2টা, তাই 2 ইন্টু এই ঘনমাত্রা। ঠিক আছে, এখানে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে, H প্লাস সমান সমান 2H, এই ছিল ঘনমাত্রা। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছি। তাহলে শুধু এই ঘনমাত্রা বসালে অঙ্ক হবে না, যতটা হাইড্রোজেন আছে অতটা দিয়ে গুণ করতে হবে, যতটা হাইড্রোক্সিল থাকবে অতটা দিয়ে গুণ করতে হবে, তারপরে ওই লগের ভিতরে বসে অঙ্ক করতে হবে। এবার আমি চলে যাব, সেটা হলো বাফার দ্রবণ, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লবণের আর্দ্র বিশ্লেষণ, এগুলো আমরা পড়ব। ঠিক আছে,
এই যে কপার সালফেট দ্রবণ কী ধরনের, অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ কী ধরনের, কারণ বাফার দ্রবণ কী কী বাফার দ্রবণ আছে সেগুলো, অম্লীয় বাফার কোনটা, ক্ষারীয় বাফার কোনটা, এই উদাহরণগুলো পড়বো। ঠিক আছে, ঠিক আছে, আমরা হিন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণটা মনে রাখবো, পরীক্ষা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমীকরণটা মনে রাখবো। এখন এইখানে কয়েকটা মান আছে সেগুলো মনে রাখবো আমরা। ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট, তারপরে মনে রাখবো, পরীক্ষা আসে নাই তারপর আসতে পারে। এরপরে আমরা এগুলো দেখানো আছে, এগুলো আমরা দেখে নেবো, এগুলো আসলে খুব বেশি এটা নাই। এই সোয়ান